আপনি সামগ্রিকভাবে কি হিসেবে বিবেচনা করবেন বাজেটকে? বিশেষ করে বলা হচ্ছে যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হিসেবে দেখা হচ্ছে এটাকে। আমাদের তো $1 ট্রিলিয়ন অর্থনীতি আমরা রূপান্তর করতে যাচ্ছি। অলরেডি তো আমাদের অর্ধেক $1 ট্রিলিয়ন অর্জন হয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তো গতকালই এটা আমাদেরকে ডাটা দিল। এক, 2 নম্বর কথা দেখেন যে আমরা শুধু $1 ট্রিলিয়ন অর্থনীতি না, আমরা 2041 সালে আমাদের যে ভিশন ছিল যে উন্নত দেশে আমরা রূপান্তরিত হব এবং আমরা উচ্চ আয়ের দেশে রূপান্তরিত হব। তো অনেকগুলো ভিশন আমাদের কিন্তু ছিল, সেটা বিগত সরকার করুক এবং বর্তমান সরকার করুক, অনেকগুলো আমাদের স্ট্র্যাটেজি ছিল, কৌশল ছিল। এবারে বাজেটকে কেন্দ্র করে যেটা আসলে আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাজেট হচ্ছে আপনার নির্বাচনী স্তরের অঙ্গীকার অনুযায়ী বাজেট এবার দিচ্ছে। জনগণ প্রত্যাশা, জনগণ চেয়ে আছে যে তার প্রত্যাশা পূরণ হবে কিনা। কারণ হচ্ছে যে জনগণ অনেকদিন ধরে চাচ্ছিল যেটা রাজনৈতিক সরকার আসুক। তার কারণ হচ্ছে রাজনৈতিক সরকার, কারণ আমাদের বিনিয়োগ স্থবির অবস্থায় পড়ে আছে। একটা অর্থনীতিতে বিনিয়োগ স্থবির, উচ্চ মূল্যস্ফীতি, নিম্ন প্রবৃদ্ধির হার, তাহলে আপনিই বলেন যে এই অর্থনীতির সংকট কত গভীর। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশের অর্থনীতিতে দিনে দিনে কি হচ্ছে, বেকার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেভাবে মূল্যস্ফীতির হার বাড়ছে শেয়ারে মজুরির হার বাড়ছে না। সুতরাং এবারের বাজেট আমরা বলেছি যে আমরা বাজেট দিচ্ছি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতা আমরা বাড়াচ্ছি। আমরা হয়তো নিউ প্রোগ্রাম চালু করেছি 8টা, সেখানে ফ্যামিলি কার্ড, সেখানে কৃষক কার্ড। কিন্তু কথা হলো দেখেন যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড আমি হয়তো 42 লাখ প্লাস 42 লাখ 82 লাখ বা 84 লাখকে দিব আমি। আমার তো 6 কোটি বা 5 কোটি লোক একদম নিম্ন আয় শ্রমজীবী মানুষ রয়েছে, তারা তো আসলে মানে দারিদ্র্যের সীমারেখাও উপরে আসতে পারছে না। তাহলে আমি কি এই অর্থ বছরে যদি আমি 1 কোটির কাছাকাছি মানুষকে যদি আমি সহযোগিতা করি আমি ক্যাশ ট্রান্সফার দিয়ে, সেটা কি আসলে সবাই কি আসলে সুবিধা মানে উপকারভোগী হচ্ছে? হচ্ছে না। দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন যে একটা মানুষকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বর্তমান যে উচ্চ মূল্যস্ফীতির চাপ রয়েছে, এই উচ্চ মূল্যস্ফীতির চাপের ভিতরে আমি যদি 3,2500 টাকা দিই, তাহলে তো তার জীবনমান নিশ্চিত কিভাবে হবে যদি একটা ফ্যামিলিতে 3-4 জন থাকে। আমার কথা হলো দেখেন যে তাহলে কি আপনি কি আমি সাজেস্ট করতেছি যে বিষয়টা সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা গুড সাইড, প্রোগ্রাম থাকবে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রোগ্রাম থাকবে, এক্সিস্টিং প্রোগ্রাম থাকবে। এটার পাশাপাশি আমাদেরকে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ আকর্ষণের ব্যবস্থা করতে হবে। সেটা দেশি উদ্যোক্তা হোক, দেশি ব্যবসায়ীদের পক্ষ থেকে হোক, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা হোক। কারণ বিনিয়োগ বাড়লে আপনার এই খরচগুলো কিভাবে আসবে? আমি একটু যোগ করি আপনার কাছে। আপনি যে বলছেন যে সেফটি নেটের ক্ষেত্রে আরো বাড়ানো হচ্ছে, এই টাকাগুলো কোত্থেকে আসবে? দেখেন যে আমরা যখন এটাকে সরকার যখন এটা কর্মসূচি মানে প্রথম শুরু করলো, তখন তো একটা পাইলট প্রোগ্রাম যখন শুরু করলো তখন তো আনপ্ল্যান্ড ছিল, মানে অপরিকল্পিত ছিল। কারণ আপনার 2025-26 অর্থ বছরে তো এই পরিকল্পনা ছিল না, এটা হঠাৎ করে ব্যয় বাড়ানো হয়েছে। আমাদের বিষয়টা হলো যে আমরা হঠাৎ করে ব্যয় বাড়াচ্ছি কিন্তু আমরা আয়ের খাত বাড়াচ্ছি, আমরা আয়ের খাত কোথায় আমাদের? তার কারণ হচ্ছে যে আমার 12,000 কোটি টাকা যাবে শুধু পরিচালন ব্যয়। আমি যদি 1 লাখ, আমি যদি যে কর্মসূচি আমি হাতে নিয়েছি যে ফ্যামিলি কার্ডের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমার 12,000 কোটি টাকা যাবে আমার পরিচালন ব্যয়। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে আমার অর্থনীতি এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে পড়েছে। আমার এবারের বাজেটে পরিচালন ব্যয় সব থেকে বড় অংশ যাবে ঋণের সুদ বাবদ ব্যয়তে। এবং আপনার যত বড় বড় প্রকল্পগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রকল্পর এখন ঋণ পরিশোধের সময় এসে গেছে। সুতরাং বাংলাদেশের যে হারে আপনার ঋণ বাড়ে, ঋণের প্রবাহ বাড়ে যেভাবে, সে হারে তো রাজস্ব আয় বাড়ে না। রাজস্ব আয় আমরা দেখছি আরো কমেছে। হ্যাঁ, দেখেন রাজস্ব আয় বাড়তেছে 4% হারে, ঋণের বৃদ্ধির হার বাড়তেছে 35% হারে। তাহলে যেখানে রাজস্ব আয়ের সাথে রাজস্ব প্রবাহের সাথে ঋণের প্রবৃদ্ধি এত ব্যবধান, তাহলে তো সামনের দিনে যদি আমি রাজস্ব আয় বাড়াতে না পারি, আমার ডোমেস্টিক ইকোনমিকে যদি আমি শক্তিশালী করতে না পারি, আমি প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে যদি আমি উৎসাহিত না করতে পারি, আমি এফডিআইকে যদি আকর্ষণ না করতে পারি, তাহলে আমার অর্থনীতি কীভাবে গতিশীলতা থাকবে? তাহলে কি আমার কি শ্রীলঙ্কার মতন অর্থনীতি পরিণত হব যে কিছু প্রকল্প নিয়েছি, যে শ্রীলঙ্কা তো যে সেই হামবান্ডুটা প্রকল্প নিয়েছিল চীনের কাছ থেকে ঋণ নিয়ে, হামবান্ডুটা তো তার রিটার্ন দেয় নাই। তাহলে আমাদেরও তো কিছু প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো থেকে আমরা রিটার্ন পাচ্ছি না। কর্ণফুলী টানেল থেকে আমরা রিটার্ন পাচ্ছি না। আমরা পদ্মা ব্রিজ করেছি, ঠিক আছে, পদ্মা ব্রিজের উপরে রেল লাইন করেছি না আমরা। রেল লাইন প্রকল্প কি শুধু 600 মানুষকে একটা ট্রেন নিয়ে যাবে, নিয়ে আসবে, এটার জন্য কি রেল লাইন প্রকল্প? না। আপনার এই রেল লাইন প্রকল্প কখন
রিটার্ন দিবে, ইকোনমিক রিটার্ন কখন দিবে এই প্রকল্প থেকে? যখন আমরা রিজনাল কানেক্টিভিটিতে আপনি যখন ভারত নেপাল বা ভারত নেপাল ভুটান যখন তারা ট্রানজিট এই বাংলাদেশের উপর দিয়ে যখন ট্রানজিট সুবিধা হবে, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যখন যুক্ত হয়ে বাণিজ্য চলবে, তখন এই পদ্মা ব্রিজের উপর যে আপনি রেল লাইন করেছেন আজকে ঋণ নিয়ে, এই রেল লাইন তখন আপনাকে ইকোনমিক রিটার্ন দেবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাজেট করছি, আমরা এডিপি বাস্তবায়ন করার জন্য আমরা খুব আগ্রহ, কিন্তু প্রকল্প যাচাই বাছাই নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন রয়ে গেছে। কারণ অনেক জায়গায় ব্রিজ হয়েছে, রাস্তা নেই, তাই না? সুতরাং অনেক জায়গায় ট্রেন স্টেশন হয়েছে, ট্রেন দাঁড়াচ্ছে না। তাহলে আমাদের যে এমপিদের যে ইচ্ছাপূরণ প্রকল্প ছিল, সেই ইচ্ছাপূরণ প্রকল্প নানাভাবে কিন্তু সমালোচিত হয়েছে বিগত অর্থ বছরগুলোতে। আমরা চাই না এবার অপব্যয় আর হোক, কারণ অর্থনীতির যে বাস্তবতা, সরকার যেভাবে ধার করে চলছে, সরকার বলছে আমি বিদেশি ঋণ নেব, ঠিক আছে, আমি ব্যাংকিং খাত থেকে কম ঋণ নেব না, বাস্তবতাটা সরকার এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ব্যর্থ হবে। কারণ সরকার ব্যাংকের দিকে ঝুঁকবে, ব্যাংকের দিকে ঝুঁকলে পারস ভাইদের বিনিয়োগের পারস ভাইকে যে ফান্ড লাগবে, সেই ফান্ড কোথা থেকে পাবে? এবং পারস ভাই একটা কথা বললো, ব্যাংক কিন্তু আপনার ট্রেজারি ম্যানেজমেন্ট করার জন্য ব্যাংক আসে নাই। হ্যাঁ, সে শর্ট টাইমে একটা ব্যাংকে সাপোর্ট দিতে পারে, একদিনের জন্য সাপোর্ট দিতে পারে, কিন্তু ব্যাংকের আসল কাজ অর্থনীতিকে চাঙ্গা করা, অর্থনীতিকে গতিশীল করা। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ব্যাংক যখন নেয় তখন অনেক অঙ্গীকার করেছে, কিন্তু সেই অঙ্গীকার থেকে ব্যাংকগুলো এখন বের হয়ে যেটা করছে সেটা ট্রেজারি ম্যানেজমেন্টে তারা বিজনেস করছে। বাংলাদেশের ব্যাংকিং খাতকে যদি আপনি ঠিক করতে না পারেন, আপনি যত অর্থনৈতিক লক্ষ্য নিচ্ছেন, জনগণকে কল্যাণ করবেন, এই লক্ষ্যগুলো ব্যর্থ হবে। কারণ আপনার বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপিলি নিয়ে বিশ্বের ভিতরে এখন চতুর্থ। বাংলাদেশের অর্ধেক নতুন ব্যাংক হচ্ছে যে আপনার ক্যাপিটাল শর্টফলে রয়েছে, ব্যাংকগুলো এখন বিনিয়োগ করতে পারছে না। বাংলাদেশের ব্যাংকগুলো, আপনি যে ব্যাংকগুলো ক্যাপিটাল শর্টফলে রয়েছে, সেই ব্যাংকগুলো আপনি ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে, পারস ভাইরা যে ট্যাক্স দিচ্ছে সেই টাকা দিয়ে ওই ব্যাংকগুলো ক্যাপিটাল সরবরাহ করছেন, বিদেশ থেকে ঋণ নিয়ে ওই ব্যাংকগুলোকে ক্যাপিটাল দিচ্ছেন, তাহলে অর্থনীতি হাউ টু সার্ভাইভ? আমি তো এটা আমার মাথায় আসতেছে না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে পারস ভাই অনেক কিছু বলেছে, আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে একটা সমন্বিত উদ্যোগ দরকার। আপনি শুধু এক খাতকে ফোকাস করবেন না, আপনাকে রিজনাল কানেক্টিভিটি থাকতে হবে, আপনাকে ব্যাংকিং বিজনেস থাকতে হবে, ব্যাংকগুলোকে সুশাসন থাকতে হবে, ব্যাংকের ভিতরে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কর জিডিপি অনুপাত বাড়াতে হবে। আজকে ভুটানের মতন দেশ কর জিডিপি অনুপাত 26%, আপনার দেশে 7%। কেন? ভুটানে কি সমুদ্র বন্দর আছে? নাই তো। আজকে আমি মোংলা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর, যেটা আমার সোনার হরিণ, সেই সোনার হরিণকে আমি কেন ব্যবহার করতে পারছি না? সুতরাং আমাদের ব্যর্থতা অনেক রয়েছে। আমরা আসলে এবারের বাজেট যে আমরা প্রত্যাশা করছি যে জনগণকে আমরা স্বস্তি দিব, অর্থনৈতিক স্বস্তি আসবে, কিন্তু আমি বর্তমান বাস্তবতায় জ্বালানি তেলের দাম 1 মাসে 2 বার বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, শিল্প উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আপনার জ্বালানি নিরাপত্তা নেই, জ্বালানি নিশ্চয়তা নেই, আমরা আমদানি নির্ভর হয়ে পড়েছি, আমরা গ্যাস খুব খনন করতে পারছি না, সব কিছু আমাদের আমদানি করতে হচ্ছে। সুতরাং আমাদের তো ডলারও দরকার, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও তো দরকার, কিন্তু আমাদের রপ্তানি দিনে দিনে কমে যাচ্ছে, বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হয়ে যাচ্ছে। না, হাউ টু সার্ভাইভ?